খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি। গাইনোকোলজিস্ট সহ 3 চিকিৎসকের পরীক্ষার সবগুলো সূচকই স্বাভাবিক। ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের আগে পার্বত্য অঞ্চল অস্থির করার পরিকল্পনা ইউপিডিএফ-এর, বলছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বলেন সালাউদ্দিন আহমদ। যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে। সকল জনগণ এখন নির্বাচন, বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। কোনো দল নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর সহ 5 দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। শাপলা না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। হত্যা গুম চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করেছে আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা জানালেন, জুলাই অভ্যুত্থানে 43 জেলায় চলে হত্যাকাণ্ড। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। মহা আড়ম্বরে উদযাপিত হল মহা অষ্টমীর আকর্ষণ কুমারী পূজা। এই দিনে অসুর বধ করায় অশুভ নাশের প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, সুস্থ রাখে, সবাই সুখে শান্তিতে থাকতে পারে এবং সারা বিশ্বে যাতে মঙ্গল বয়ে আনে। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। জেলার সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্ট এ সংক্রান্ত 10টি কাউন্টের সবগুলোতে এসেছে নরমাল। হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা সহ 3 চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্ট হাতে এসেছে যমুনা নিউজের। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার 2 রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল ইউপিডিএফ-এর। এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়, তাকে পাঠানো হয় সদর হাসপাতালে। খাগড়াছড়ি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, আর ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন, সড়ক অবরোধ, প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ, প্রাণ যায় 3 জনের। হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে, আহত হন সেনা কর্মকর্তা, বিজিবি সদস্য সহ পাহাড়ি ও বাঙালিরা। ভুক্তভোগী সেই কিশোরীর তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা হয় জেলার সদর হাসপাতালে গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে। কি এসেছে সেই মেডিকেল রিপোর্টে? 3 পৃষ্ঠার রিপোর্টের ধর্ষণের লক্ষণ পাওয়া যায় এমন 10টি কাউন্টের কোনোটিতেই মেলেনি আলামত, সবগুলোই নরমাল। শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি 3 সদস্যের চিকিৎসক দল। রিপোর্টে স্বাক্ষর করেন গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা, মেডিকেল অফিসার মীর মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার। যদিও মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়, তাকে পাঠানো হয় সদর হাসপাতালে। এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। বুধবার পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার। পাহাড়ে যে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায়, যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক
দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ঘটনার 2 দিন পর গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন পাহাড়ি, বাঙালি সব পক্ষই। 9টা সরকারি অফিস ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওখানে 8টা হুন্ডা ছিল, ওগুলো পড়াই দিয়েছে। যারা আজকে এফেক্টেড তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম। এখানে মানুষজন যারা জড়িত এখানে দাঁড়িয়ে খুবই কম স্যার। আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় স্যার। আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে, এখানে কোনো রাজনীতিভাবে কোনো জড়িত নাই এখানে, এটাই। আর যারা চাকরিজীবী আছে এরাও তো চাকরি করতেছে এখানে, তাহলে আমরা ভুক্তভোগী হবো কেন আমরা? পুলিশ সুপার জানান 2 ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা না করলে মামলা করবে পুলিশ। যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা নেব। জেলা প্রশাসক জানান খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। গেল কদিনের উত্তেজনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনো বহাল আছে 144 ধারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। দর্শক, আমরা এই পর্যায়ে খাগড়াছড়িতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তার সাথে কথা বলছি। রিয়াজ, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, এ ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। মেডিকেল রিপোর্টটি নিয়ে আসলে আমরা সকাল থেকে চেষ্টা করেছিলাম। এটি গতকাল রাত থেকে মূলত, যেহেতু মেডিকেল রিপোর্টে আমরা যেটি দেখেছি যে 28 তারিখের স্বাক্ষর রয়েছে, অর্থাৎ 2 দিন আগে সেটি স্বাক্ষর করা। তো গতকাল থেকে মূলত বিষয়টি চাউর হচ্ছিল জনমনে এবং বেশ কিছু জায়গায় থেকে খবর আসছিল যে আসলে মেডিকেল রিপোর্টে নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল। পরে আমরা সকাল থেকে চেষ্টা করেছি সেখানকার সিভিল সার্জন যিনি রয়েছেন তার সাথে কথা বলার জন্য, এবং তাকে অনেকবারই জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে এটি এখনও প্রস্তুত করা হয়নি এবং সেইটি প্রস্তুত করার পরে মূলত জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তাকে দেওয়া হবে, বা মামলার যিনি তদন্ত কর্মকর্তা তার মাধ্যমে সেটি আদালতে উপস্থাপন করা হবে, জানা যায়নি। তবে যেহেতু রিপোর্টটি আমাদের হাতে এসেছিল এবং সেখানে আমরা দেখেছি যে 3 পৃষ্ঠার রিপোর্টে যে অর্থাৎ একটি ধর্ষণ ঘটনা যখন ঘটে বা অভিযোগ যখন ঘটে তখন ভিকটিমের যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষার অনেকগুলো ধাপ থাকে, সেই প্রত্যেকটি ধাপে উল্লেখ করা হয়েছে এবং সেখানে চিত্রসহ দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে সেই প্রত্যেকটি ধাপের এবং কোথাও কোনো ধরনের জখমের চিহ্ন আছে কিনা, ভিতরে বা বাহিরে, অভ্যন্তরে বা বাহ্যিক কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তার সাথে আসলে জোরপূর্বক যে ধর্ষণ সেটির কোনো ধরনের আলামত মেলেনি। তো সেটি আসলে স্বাক্ষর করা হচ্ছে। 3 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি রয়েছিল সেই 3 সদস্য বিশিষ্ট বোর্ডের সবাই সেটি স্বাক্ষর করেছেন। তো এই বিষয়ে যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন বা জেলা হাসপাতাল যেটি রয়েছে হাসপাতালের কেউই মুখ খোলেনি বা কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, অথবা বেসামরিক প্রশাসন যারা রয়েছেন এসপি অথবা ডিসি তারাও কেউ কোনো ধরনের মন্তব্য করেননি। আর জেলা সদরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আর যেহেতু কালকে থেকে মূলত 4 দিনের বন্ধের কবলে পড়ছে দেশ, অর্থাৎ আগামী 2 দিন ছুটি, তারপর শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ। তো সবকিছু মিলিয়ে আশা করা যায় হয়তো কালকে থেকে পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হতে পারে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান পাহাড়ে এখন শান্ত আছে। আর 5 আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি। র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে
তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার একটা ভাব গম্ভীর্যের সাথে করার কথা, এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসা সহ নানা দুষ্কৃতিকারীর কাছে গেছে বলে ধারণা তার। বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। আমরা মনে করি আমরা পারবো, উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নাই। আগে একটা বলেছি, আমরা সবাই ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে। তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন্ড। র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক। দাবি করেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় রূপ দেওয়ার চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে, আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি। আমরা যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, এই রকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তারা। 30,000 রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়া উদ্যানে ওলামা দলের এক কর্মসূচিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোন দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে সকালে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না। এদেশে যারা পরাজিত শক্তি, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 5 দফা দাবি মানার পরই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আলাদা ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র 3টি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে। 2024 সালের জুলাই আগস্টের সফল জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। সংবাদ সম্মেলন করে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, 5 দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেক্রেটারি জেনারেল এ সময় দলের নতুন লোগো প্রসঙ্গে বলেন, এটি পরীক্ষামূলক। যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে, পরীক্ষামূলক ভাবে, ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময় ওটাকে একটু সেট করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ নট ফাইনাল লোগো। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। দলের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সফরে সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া বৈষম্যমূলক। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকেই 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে, প্রশাসনের সব জায়গায় চলে গেছে। জামাত ও ইসলামী আন্দোলন 1 অক্টোবর থেকে 9 অক্টোবর গণসংযোগের ঘোষণা দিয়েছে। 10 অক্টোবর দেশ জুড়ে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দল দুটি। আপনারা মাঠে যান, কাজ করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়। পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা, যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হত্যা গুমের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা দিলেন এমন সাক্ষ্য। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অন্তত 43 জেলায় সংঘটিত হয় হত্যাকাণ্ড আর 50টিরও বেশি জেলায় ব্যবহৃত হয় মারণাস্ত্র। এদিকে আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে সাক্ষীর অসুস্থতার কারণে। নতুন তারিখ ধার্য হয়েছে আগামী সোমবার। ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের। আর তাদের সম্মিলিত নৃশংসতায় 3 সপ্তাহের আন্দোলনে শহীদ হয় প্রায় 1400 ছাত্র জনতা, আহতের সংখ্যা প্রায় 25,000। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার 54তম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংসতা। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র। সাক্ষী মোহাম্মদ আলমগীর বলেন, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই
অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত 43টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড ঘটে। 50টিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের হাতে আছে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যা পূজিত হন মহাগৌরী রূপে। তার চরণেই ভক্তদের যত প্রার্থনা। অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা পালিত হয় মহা আড়ম্বরে। এর আগে মহাষ্টমীর মহাতিথিতে দেবী দুর্গার আরাধনা করা হয়। এই দিনেই অসুরকে বধ করেন দেবী, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। চণ্ডীপাঠ, ঢাকের তাল আর মন্ত্রোচ্চারণে মহামায়ার বন্দনা। আজ দুর্গাপূজার মহাষ্টমী। এই তিথিতেই উমা বধ করেন অসুরকে, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনায় সকাল থেকেই মহাষ্টমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু। মহাষ্টমীতে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা। এদিন নির্জলা উপবাস থেকে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। এরপরই শুরু হয় মহাষ্টমীর কুমারী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর রামকৃষ্ণ মঠে বেলা 11টার দিকে মণ্ডপে অধিষ্ঠান করেন কুমারী দেবী। নাম লাবণ্য চ্যাটার্জি, বয়স 6.5 বছর। তার শাস্ত্রীয় নাম মালিনী। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট আর হাতে পুষ্প সজ্জিত হয়ে আসন নেন। 1 থেকে 16 বছর বয়সী অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যাকে দেবী রূপে পূজা করা হয় অষ্টমীতে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তার কাছেই চান কৃপা আর আশীর্বাদ। পৃথিবীর সকল লোক যেন শান্তিতে থাকে, সুখে থাকে এবং দেশের জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে, এটাই আজকে আমাদের মায়ের কাছে প্রার্থনা। দুর্গার কাছে প্রার্থনা করব যাতে কলেজে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে পারি, খুব ভালো করে পড়াশোনা করতে পারি। আমাদের মেয়ে সমাজ ও নারী সমাজ যাতে সব সময় সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে এবং ভালো জীবনযাপন করতে পারে, এই জন্য আমরা কুমারী পূজা করি। সবাই সুখে শান্তিতে থাকতে পারে এবং সারা বিশ্বে যাতে মঙ্গল বয়ে আনুক। মা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, সুস্থ রাখে। শাস্ত্রমতে স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে তাণ্ডব চালানো কোলাসুরকে দমনে মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন দেবতারা। দেবতাদের উদ্ধারে তখন দেবী কুমারী রূপে বধ করেন কোলাসুরকে। সেই থেকেই কুমারী পূজার প্রচলন। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। ভালো পরিবার থেকে আসে, ভালো বংশ, ভক্ত পরিবার, তার চেহারার মধ্যে যেন সুলক্ষণ যুক্ত লক্ষণ থাকে, এটা আমি আগেই বলেছি। পবিত্র ভাব যাতে থাকে, এটাই। পূজা শেষে যাওয়ার আগে ভক্তদের আশীর্বাদ দিয়ে যান দেবী। মাথা পেতে নেন ভক্তরাও। মালিনী রূপে পূজিত হয়েছেন দেবী। ভক্তদেরকে আশীর্বাদ করেছেন সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দুধে ভাতে থাকে। পরের বছর আবার আসবেন, আবারও ভক্তদের উদ্ধার করবেন যত অশুভ অমঙ্গল থেকে, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজার মহাষ্টমীর খবর জানবো। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, শারদীয় শুভেচ্ছা আপনাকে। সকালের দিকে তো কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে, এখন কি সন্ধ্যা আরতি শেষ হয়েছে কিনা এবং ভক্তরা কি বলছেন, কতটা আনন্দের সাথে পূজা উদযাপন করছেন তারা? মহা অষ্টমী মানেই হচ্ছে দুর্গাপূজার সবচেয়ে মজার একটি দিন অথবা সবচেয়ে ঘটনাবহুল একটি দিন। সকালে যেমন কুমারী পূজা, দুপুরবেলা এবার সন্ধি পূজা হয়েছে
এবং সন্ধ্যা আরতি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সব মিলে বলতে হবে ভক্ত অনুরাগীরা কিন্তু আজকে সারাদিন ব্যস্ত ছিলেন, সকাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু ব্যস্ত রয়েছেন। এবং বলতে হবে যে এখানে যে পরিমাণ মানুষ এখন পর্যন্ত এসছেন তারা কিন্তু তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটা কিন্তু জানাচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন দেবীর পদতলে, এবং একই সাথে দেবীর পা ধোয়া পানি রয়েছে সেগুলো সংগ্রহ করে কিন্তু নিজেদের মাথায় মুছছেন এবং সেই প্রসাদ সংগ্রহ করছেন। একই সাথে কিছুক্ষণ পরে আরতি হওয়ার কথা রয়েছে এবং ভক্ত অনুরাগী যারা এসেছেন তারা কিন্তু সকলে বলছিলেন যে দেবী এক বছর পর পর আসেন এবং এবারে যে তার যাত্রা তার কাছে প্রত্যাশা অনেক। সকলে মিলে ভাবছেন, আশা করছেন যে সকলে মিলে শান্তিতে থাকবেন এবং তাদের জীবন প্রাঞ্জল হবে, একই সাথে ঐশ্বর্যমণ্ডিত হবে। যেহেতু এবার দোলায় এসেছেন দেবী এবং একই সাথে বৃষ্টির মৌসুম চলেছে, সেই হিসেবে তারা প্রত্যাশা করছেন যে ব্যাপক ফলন হবে এবং সকলে মিলে আসলে সুন্দর একটি জীবন অতিবাহিত করবেন। আমরা পুরোহিতের সাথে কথা বলছিলাম, পুরোহিত কিন্তু জানাচ্ছিলেন যে সন্ধি পূজা হয়ে গেছে, নবমী মহানবমীর যেই অংশগ্রহণ অথবা নবমীর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু মানসিকভাবে তারা নিচ্ছেন এবং আগামীকাল থেকেই বলতে হবে যে তার বিদায় ঘণ্টা বাজবে। একই সাথে আনন্দ, একই সাথে দেবীকে বিদায় দেওয়ার যে একটি কষ্টের সময় সেই সময়টি কিন্তু একদম প্রায় চলে এসেছে। স্বাভাবিকভাবেই পুণ্যার্থী যারা রয়েছেন, যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা বিষাদে ভুগতে শুরু করেছেন ইতিমধ্যেই এবং তারা প্রত্যাশা করছেন দেবীর যে কতগুলো মুহূর্ত এখনও রয়েছেন যেন সবাই মিলে তার আরাধনা করতে পারেন এবং দেবীর তুষ্টি অর্জন করতে পারেন। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 2004 সাল থেকে প্রতি বছর $700 কোটি পাচার হয়েছে। পিআরআই আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। তার মতে গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ভালো কাজ নয়, এতে ব্যাংকের প্রতি আস্থা নষ্ট হচ্ছে। দেশের সামষ্টিক অর্থনীতি বিষয়ে সকালে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। অংশ নেন সাবেক গভর্নর, ব্যাংকার, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, অর্থ পাচার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। 2004 সাল থেকে প্রতি বছর $700 কোটি অর্থ পাচার হচ্ছে। গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সমালোচনা করেন তিনি। বলেন, এতে করে ব্যাংকের উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব বিবেচনা করে খরচ করতে হবে। একজন কুলাঙ্গার আছে, সরি ফর দ্য ওয়ার্ড, তার স্ত্রী, পুত্র, কন্যা তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কি কারণ আছে? করা হচ্ছে এবং এটা ভালো ফল দেবে না। গবেষকরা জানান, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হবে, বাড়বে অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংকের অটোনমির প্রশ্নে যদি আমরা সিদ্ধান্ত নিতে এখনো গৌরমেশি করি, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা, চেক অ্যান্ড ব্যালেন্সটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের জনগণের কাছে জবাবদিহিতা একটা বড় প্রশ্নের মুখোমুখি হবে। কেন্দ্রীয় ব্যাংক কতটুকু স্বাধীন হবে তা নির্ভর করবে ব্যক্তির উপর, এমন অভিমত ব্যক্ত করে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসা বাণিজ্যে মন্দাবস্থা চলছে। নির্বাচিত সরকার ছাড়া ব্যবসায় গতি ফিরবে না। ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে বিজনেস কনফিডেন্স বাড়বে না। যতই বলেন জনগণ চায়, এই চায়, ওই চায়, আপনি যদি বিজনেস ক্লাইমেটকে স্টেবিলিটি আনতে চান আপনাকে অবশ্যই একটা নির্বাচিত সরকারকে আপনাকে আনতে হবে অতি শীঘ্রই। অর্থনীতিবিদরা বলেন, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কিছুটা কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। রাজস্ব সংগ্রহ ও এডিবি বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া বেশ কিছু অর্থ ফেরত আনা হবে, আর বাকি অর্থ ফেরানোর ক্ষেত্রেও প্রস্তুত করে দিয়ে যাবে এই সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত চাল দেবে না, তাই বিকল্প 3 দেশ থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। সম্প্রতি লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের একটি তথ্যচিত্রে দাবি করা হয়, আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লুট হয়েছে প্রায় $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় 28,54,800 কোটি টাকা।
5 আগস্ট পট পরিবর্তনের পর পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন, লবিস্ট ফার্ম নিয়োগ সহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে 40,000 কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে এনবিআর। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। বাংলাদেশে হঠাৎই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, তাই বিকল্প 3 দেশ মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো, পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা জানান অর্থ উপদেষ্টা। পাইকারি এবং হোলসেল ব্যবসার কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা তবে সারের ক্রয় মূল্য কমায় স্বস্তির কথা জানান তিনি। ক্রয় মূল্য যদি একটু কিছু কমছে আর কি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে ইসি। সচিব আরও জানান, নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে 22টি দলকে বাছাই করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের পর্যালোচনা করা হবে। এছাড়া আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জনতা পার্টি, বাংলাদেশ সহ মোট 9টি দলের মাঠ পর্যায়ে তদন্ত হবে বলে জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায় অনুযায়ী নিবন্ধনযোগ্য। বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীক চেয়েছে তা ঠিক আছে বলেও জানান তিনি। গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা খুব বেশি সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কায়ুম মোল্লা। দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পুজোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই অ্যাপের সাহায্যে এখন পর্যন্ত 132টি অপতৎপরতা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার চাইলে জাতীয় নির্বাচনেও অ্যাপটি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে জানান এনটিএমসি মহাপরিচালক। গতবারের তুলনায় এবার গুজব কিছুই না, আমি বলবো যে খুবই মিনিমাম। কারণ গতবার আমরা অনেক বেশি ফেস করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমরা করতে পারিনি। গতবার যেটা হয়েছিল যে যারা পুরোহিত ছিলেন তারা পূজা মণ্ডপে দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে আমরা সেভাবে ইনভলভ করতে পারিনি, তাদেরকে আমরা সেভাবে দায়বদ্ধ করতে পারিনি। কিন্তু এবার এই গুজবটা তারা করে সুবিধা করতে পারছে না। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গতবারের চেয়ে দাম বেড়েছে এসব প্যাকেজের। বিশেষ হজ প্যাকেজ 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ প্যাকেজ 27,000 টাকা বেড়ে 5,50,000 এবং সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে 5,10,000 টাকা। প্যাকেজের মধ্যে হজ যাত্রীদের খাওয়া ও কোরবানির খরচও ধরা হয়েছে। বাংলাদেশ থেকে হজ পালনে ইচ্ছুকদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণার পর জানানো হলো বেসরকারি প্যাকেজও। রাজধানীর একটি হোটেলে 3 শ্রেণীতে হজ প্যাকেজ ঘোষণা করে হাব। বিশেষ প্যাকেজ 7.5 লাখ, সাধারণ শ্রেণীতে 5.5 লাখ এবং সাশ্রয়ী প্যাকেজ 5,10,000 টাকা। গতবারের থেকে বেড়েছে প্যাকেজের মূল্য। মূল পার্থক্য গড়ে দিয়েছে মক্কা ও মদিনায় বাড়ি হোটেল ভাড়া। বিশেষ প্যাকেজে বাড়ি ভাড়া যেখানে 3,40,000, সাধারণ প্যাকেজে 1.5 লাখ টাকা আর সাশ্রয়ী প্যাকেজে ভাড়া 1,19,000 টাকা। এর বাইরে পরিবহন, সার্ভিস চার্জ, কোরবানি, খাবার, বিমান ভাড়া সহ অন্যান্য খরচ প্রায় একই। 12 অক্টোবর পর্যন্ত এটার মেয়াদ আছে।
12 অক্টোবরের মধ্যে আমরা বুঝে যাবো যে কোটাটা পূরণ হবে কিনা। আমাদের রিলেটেড অভিযোগ খুব কম, যেমন এয়ারলাইন্সের কারণে প্যাকেজ কম বেশি হয়েছে, তারতম্য হয়েছে, সেগুলো নিয়ে হজযাত্রীদের অভিযোগ আছে। এটি আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি সরকার তথা এয়ারলাইন্সের উপর নির্ভর করে। তবে সৌদি সরকার কোনো খাতে খরচ বাড়ালে হাজিদের তা পরিশোধ করতে হবে। একই সাথে বিমান ভাড়া কমলে সেটিও প্যাকেজের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানায় হাব। এবার হাবের অন্তর্ভুক্ত কোনো এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজে যেতে কেউ হয়রানির শিকার হবেন না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। এই বছর আপনারা মনে করেন সারা ওয়ার্ল্ডে আমরা পাস করবো ইনশাআল্লাহ। আমরা মনিটরিং করছি, একটা লোকের কোনো সমস্যা হয় নাই। এবছর যদি সমস্যা হয় আমরা এদের সাথে আমরা থাকবো। সাধারণ এবং সাশ্রয়ী প্যাকেজটি আমাদের সদস্যদের জন্য অনুসরণীয় বা এটা বাধ্যতামূলক। আর বিশেষ প্যাকেজ এটি ইচ্ছা করলে যে কোনো এজেন্সি এটি গ্রহণ না করে তার মতো করে আরেকটি প্যাকেজ তিনি নিতে পারবেন, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক 5 স্টার প্যাকেজ করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করে হাব। বিশেষ প্যাকেজটি হচ্ছে ফ্লেক্সিবল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দফতরের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই হামলায় আহত হন আরও 31 জন। প্রাদেশিক রাজধানী কোয়েটায় অবস্থিত ফ্রন্টিয়ার কর্পসের আঞ্চলিক সদর দফতরের সামনে ওই হামলা হয়। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি হয়। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য রয়েছে বলে জানানো হয়। এরপরই সতর্কতা জারি করা হয়, পুরো এলাকায় চলে তল্লাশি অভিযান। এদিকে হামলা তেহরিকি তালেবান পাকিস্তান জড়িত বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।